আশা করি সবাই ভালো আছেন। আমি সুদীপ্ত এবং এটা হচ্ছে আমাদের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এর একেবারে ফার্স্ট লেকচার। খুবই গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট যেগুলো আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি। অর্থাৎ প্রিভিয়াস ক্লাস বলতে এখানে আমি আমাদের উচ্চ মাধ্যমিককে বুঝিয়েছি যে আপনারা যখন উচ্চ মাধ্যমিকে ছিলেন বা এইচএসসি লেভেলে যখন ছিলেন তখন কিন্তু আপনারা এই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছিলেন। সো এখানে আমরা এই কনসেপ্টগুলোর বেসিক বিষয়গুলো নিয়ে এখানে একটু আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে স্থানাঙ্ক। চ্যাপ্টারের নাম হচ্ছে স্থানাঙ্ক। তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে স্থানাঙ্ক এক্স্যাক্টলি হয়টা কি। তো আমি যদি আপনাদেরকে একেবারে সহজভাবে বলি, স্থানাঙ্ক হলো কোনো একটি বিন্দুর, ধরে নিলাম এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট, মনে করেন এই পয়েন্টের নাম পি অফ এক্স ওয়াই। এখন এই পয়েন্টটাকে যদি আমরা একটা 2 ডাইমেনশনাল এরিয়ার মধ্যে চিন্তা করি, 2 ডাইমেনশনাল এরিয়াটা কি? 2 ডাইমেনশনাল এরিয়াটা হচ্ছে যেখানে ডাইমেনশন দুইটা থাকবে। যেমন এই যে এখানে দেখেন দুইটা ডাইমেনশন, একটা হচ্ছে এক্স প্রাইম এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই প্রাইম ওয়াই। তার মানে এখানে ডাইমেনশন হচ্ছে দুইটা, তার মানে এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেটস। ওকে, এখন এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কোথায় আছে, এই লোকেশনটা আমরা এখান থেকে বের করব। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা এই বরাবর একটা টান দিতে পারি, এই বরাবর একটা টান দিতে পারি এবং এই বরাবর একটা টান দিতে পারি। বিষয়টাকে আমরা একটু ব্রিফলি বোঝার চেষ্টা করব। এখন এই পয়েন্টে আমরা দুইভাবে যেতে পারি, একটা হচ্ছে এই দিকে যাব কিছু অংশ, এই দিকে যাব কিছু অংশ। তো এই দিকে দেখেন এটা হচ্ছে এক্স অক্ষ। সো এক্স অক্ষ বরাবর আমরা গেলাম। তো আমরা ধরে নিলাম যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এক্স। মানে এখানে যে স্থানাঙ্ক বলতে আমরা দূরত্বকে বোঝাচ্ছি। মনে করেন এখানে দূরত্ব, যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স। ওকে, আবার এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে ওয়াই, আমরা ধরে নিলাম। তাহলে এই বিন্দুতে যদি আমরা যেতে চাই তাহলে এই দিকে আমরা এক্স পরিমাণ যাব এবং এই দিকে আমরা ওয়াই পরিমাণ যাব। তার মানে যাওয়ার পরে আমরা এই পি বিন্দুর অবস্থানটা এখান থেকে আমরা পাবো। এই যে দেখেন অবস্থানটা পেলাম। তার মানে স্থানাঙ্ক হচ্ছে গণিতের এমন একটা শাখা বা গণিতের এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো একটা বিন্দুর এক্সাক্ট লোকেশন আমরা ফাইন্ড আউট করতে পারি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে ঘুরে ঘুরে কেন গেলাম, আমরা তো এই দিকেও যেতে পারি। হ্যাঁ, আপনি এদিকেও যেতে পারেন, সমস্যা নাই। আবার আপনি এই সরাসরিও যেতে পারেন। তো এই যে যাওয়ার বিষয়, এই যাওয়ার বিষয়ের উপর ভিত্তি করে স্থানাঙ্ক দুই প্রকার। স্থানাঙ্ক হচ্ছে দুই প্রকার। স্থানাঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে 2D অর্থাৎ 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেটস এবং একটা হচ্ছে 3D অর্থাৎ 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেটস। আচ্ছা, স্থানাঙ্কের ব্যবহারটা কোথায়? যেমন আমি এখন ক্লাস নিচ্ছি আমার এই রুমে বসে। তো আমি যে এই জায়গাতে ক্লাস নিচ্ছি, এই জিনিসটা আমার এই ফোনে, আমার হাতে যে ফোনটা আছে এই ফোনের লোকেশনের মাধ্যমে কিন্তু কেউ খুঁজে বের করতে পারবে। আবার আমরা যখন ম্যাপের মধ্যে দেখি, মনে করুন আমি এখান থেকে খুলনা যাব, তো খুলনা যাওয়ার রাস্তাটা অ্যাকচুয়ালি কোন দিকে আছে বা কোন দিকে আমি খুলনা যেতে পারি, বা আমি যদি বলি যে খুলনার একটা বিখ্যাত কলেজ রয়েছে বিএল কলেজ, তো আমি বিএল কলেজে যাব। তো বিএল কলেজটা অ্যাকচুয়ালি খুলনার কোন জায়গাতে আছে ওই জায়গাটা আমরা খুঁজে বের করব। তাহলে এই যে খুঁজে বের করার জন্য যে কাজটা, এটাই করে হচ্ছে আমাদের স্থানাঙ্ক। তো এখানে স্থানাঙ্ক হচ্ছে দুই প্রকার, প্রাথমিকভাবে স্থানাঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল আর একটা হচ্ছে 3 ডাইমেনশনাল। আচ্ছা, তো 2 ডাইমেনশনালটা কি, আমরা যদি একেবারে সহজ একটা বিষয় বোঝার চেষ্টা করি। 2 ডাইমেনশনাল মানে এখানে হচ্ছে দুইটা ডাইমেনশন থাকবে। অর্থাৎ এটা দ্বারা যেমন যেমন আমি যদি আপনাকে বলি যে একটা কাগজের পাতা, ধরে নেন এটা হচ্ছে আমাদের একটা কাগজের পাতা। সো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা কাগজের পাতা, এটা হচ্ছে একটা কাগজের পাতা। তো কাগজের পাতার কি কি থাকবে? কাগজের পাতার থাকবে দৈর্ঘ্য, কাগজের পাতার থাকবে প্রস্থ। তার মানে আমি যদি এই বোর্ডটার কথাই চিন্তা করি, এই বোর্ড, আমি এখানে আরেকটা চিত্র যদি আমি এখানে অঙ্কন করি, তো মনে করেন এখানে আমি আরেকটা চিত্র অঙ্কন করলাম। এই যে লোকেশনটা, এই লোকেশনে যাওয়ার জন্য আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ জানলেই কিন্তু এই জায়গাতে আপনি যেতে পারবেন। কিন্তু এরকম একটা জিনিস, যেমন এই যে ঘরটা, মনে করেন আমার বাসায় একটা ঘর আছে, আমি এটাকে একটু মুছে দেই। মনে করেন আমার একটা গড় আছে, আমি যদি খুব ভালো একটা গড় অঙ্কন করতে পারি না। সো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা ঘর। ওকে, এটা হচ্ছে ঘর।
সো ঘর খুবই সুন্দর, এখানে একটা জিনিস থাকবে আমাদের ঘরের। তো এখানে মনে করেন আমাদের সিঁড়ি আছে। এখন ঘরের মধ্যে কিন্তু আপনার তিনটা জিনিস আছে। কি কি আছে? আপনার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। উচ্চতা আছে। এখন আমি আপনাকে বললাম যে এই জায়গার অবস্থানটা কোথায়, বা এই জায়গাটা আমরা কিভাবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে আমরা কিভাবে বের করব। তো এই জিনিসটা বের করার জন্য আপনার তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ এবং একটা হচ্ছে উচ্চতা। তার মানে 3 ডাইমেনশনাল বলতে এখানে তিনটা জিনিস থাকবে, এবং তিনটা জিনিসের মধ্যে হচ্ছে একটা সম্পর্ক থাকবে, এবং তিনটা জিনিস দ্বারা তিন দিকে মানকে একসাথে বোঝাবে। তবে এই 3 ডাইমেনশনাল জিনিসগুলো বেশি ব্যবহার করা হয় স্পেস রিলেটেড যে বিষয়গুলো আছে। আমি যদি আপনাদেরকে স্পেস রিলেটেড কিছু বিষয় দেখাতে চাই, তো স্পেসের মধ্যে যে কোনো অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে এই 3D ডাইমেনশনগুলো কিন্তু কাজে লাগে। আচ্ছা, আমি এখানে একটু এখান থেকে আমি একটু বের হই। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখান থেকে একটু বের হলাম। ওকে, বের হয়ে আমি আপনাদেরকে এখানে একটু 3D দেখানোর চেষ্টা করি। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করব আমরা। ওকে, তো আমরা 3D বলতে কি বুঝি এটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। সো আমরা একটা প্ল্যানেটে যাই। তো আমি ধরলাম আমরা এখন পৃথিবীতে আছি। সো আমরা পৃথিবীকে এখানে নিলাম। সো একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের পৃথিবী, মানে আমাদের আর্থ। এখন দেখেন, এটাকে আমরা যে অ্যাঙ্গেলে ঘুরাই না কেন, দেখেন এটা কিন্তু অলরেডি 2Dতে আছে। এই হচ্ছে আমাদের পৃথিবীর 3D স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের পৃথিবীর 3D স্ট্রাকচার। তো এটাকে যখন আমরা এভাবে করতে পারি, মানে এটা হচ্ছে 2D, সরি এটা হচ্ছে 2D, এটা হচ্ছে 3D। তো দেখেন এটাকে আমরা যেদিকে ঘোরাচ্ছি সেই দিকেই হচ্ছে আমরা কিছু না কিছু এখান থেকে আমরা খুঁজে বের করতে পারছি। সো ধরে নিলাম আমরা আমাদের এই যে বর্তমান এরিয়াটা হচ্ছে এই জায়গাটা, মনে করেন আমরা পৃথিবীর এই জায়গাতে আছে। তো এই যে জায়গাতে আছে, এই জায়গার নাম মনে করেন আমি এখন মৌলভীবাজার শহরে আছি। মৌলভীবাজার শহরে আছি। তাহলে এই যে জায়গাটা, এটা হচ্ছে মৌলভীবাজার। এখন মৌলভীবাজার থেকে আপনি যদি খুলনাতে যান, ধরে নিলাম এটা খুলনা, যদিও এরকম হয় না, একটা পৃথিবীর ভেতরে খুবই ছোট্ট একটা জায়গা বাংলাদেশ, তার ভিতরে অনেক ছোট্ট একটা জায়গা হচ্ছে খুলনা। আমি জাস্ট বোঝার সুবিধার্থে। তাহলে এই জায়গা যদি আপনি ডাইরেকশন নির্ণয় করতে চান, তাহলে এখানে আপনাকে 3D ডাইমেনশন চিন্তা করতে হবে, মানে এরকম ডাইমেনশন চিন্তা করতে হবে আপনাকে। তো এটাই হচ্ছে এখানে মূল বিষয়। তো 3D গুলো হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, আর 2D হচ্ছে যেখানে ডাইমেনশন থাকবে দুইটা। 2D হচ্ছে আমাদের ডাইমেনশন থাকবে দুইটা ডাইমেনশন থাকবে। ওকে, তো আই হোপ এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ওকে, তো এটার আমরা ডেফিনেশনে চলে যাই। দেখেন, কোনো বিন্দু বা বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয়ের জন্য স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করা হয়। মানে একটা বস্তু বা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য এটা ব্যবহার করা হয়। স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে 2 ডাইমেনশনাল, যেটা ডাইমেনশন দুইটা প্রয়োজন, মানে দুইটা জিনিস জানা থাকলে আপনি এটার অবস্থান নির্ণয় করতে পারবেন। আর 3D মানে হচ্ছে এখানে আপনাকে তিনটা জিনিস জানা থাকতে হবে, তখন হচ্ছে সেটা 3 ডাইমেনশনাল। যেমন আমাদের যে কম্পিউটার গ্রাফিক্সের যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল। ভিডিও গেমসের মধ্যে 3 ডাইমেনশনাল ব্যবহার করা হয়। এছাড়া আরও অনেক বিষয় আছে যেগুলোর মধ্যে 3 ডাইমেনশনাল ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা একটু এখান থেকে শিখব যে কার্তেশিয়ান কোঅর্ডিনেটসটা কি। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা বুঝবো যে কার্তেশিয়ান কোঅর্ডিনেটসটা আসলে কি। দেখেন, আমরা একটু কার্তেশিয়ান স্থানাঙ্কে চলে যাই। এটা হচ্ছে আমাদের কার্তেশিয়ান স্থানাঙ্ক। ওকে, সো এটাকে একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। কার্তেশিয়ান স্থানাঙ্ক মানে হচ্ছে যেই স্থানাঙ্কের জন্য আপনার দুইটা দিক লাগবে, মানে ডাইমেনশন লাগবে হচ্ছে দুইটা। সো আমরা ডেফিনেশনটা একটু দেখে নেই। তো এখানে বলা হয়েছে, মনে করে কোনো তলের উপর অবস্থিত দুইটা সরল রেখা হচ্ছে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম। আমরা এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। তো দেখেন, এটা হচ্ছে একটা তল বা এটা একটা সরল রেখা। এই সরল রেখার নাম হচ্ছে এক্স প্রাইম ও এক্স সরল রেখা। এটা হচ্ছে একটা সরল রেখা যেটা ওয়াই প্রাইম ও ওয়াই
সরল রেখা এবং এই দুইটা সরল রেখা কিন্তু এই বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এই বিন্দুটার নাম হচ্ছে ছেদ বিন্দু। এই বিন্দুটার নাম হচ্ছে ছেদ বিন্দু। ওকে, তাহলে এই সমতল বা একই সমতল অবস্থিত একটি বিন্দু পি এক্স অক্ষের উপর পি এ বিন্দুটা, দেখেন এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, যার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম এক্স ওয়াই, মানে পি এক্স ওয়াই। ওকে, এখন এই অংশের মানে এই অংশের দূরত্ব যদি এক্স হয় তাহলে এই অংশের দূরত্ব এক্স হবে, এই অংশটার মান যদি ওয়াই হয় তাহলে এই অংশটার মানও হবে ওয়াই। যদি এরকম হয় তাহলে পি বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ককে পি এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হবে। কার্তেশিয়ান স্থানাঙ্ক মানে হচ্ছে এমন একটা স্থানাঙ্ক যেটার দুইটা ডাইরেকশন থাকবে, মানে দুইটা ডাইমেনশন থাকবে, সরি ডাইরেকশন না, দুইটা ডাইমেনশন থাকবে, এবং এটাকে এভাবে আমরা প্রকাশ করতে পারি। এবং এটা দ্বারা আসলে একটা বিন্দু এক্স্যাক্টলি কোথায় অবস্থান করে সেই বিষয় সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ওকে, তো এটা হচ্ছে আমাদের কার্তেশিয়ান স্থানাঙ্ক। এখন আমরা একটু দেখব যে পোলার স্থানাঙ্কটা আসলে কি। পোলার স্থানাঙ্কটা আসলে কি? ওকে, তো খুবই সহজ একটা জিনিস, দেখেন পোলার স্থানাঙ্ক। তো আমরা এটার গ্রাফটা আমরা এখানে একটু বোঝার চেষ্টা করব। তো পোলার স্থানাঙ্কে বলা হয়েছে এরকম যে কোনো সমতলের উপর অবস্থিত একটা বিন্দু হচ্ছে ও, এই যে ও বিন্দু, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। পোলার স্থানাঙ্কে এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম হচ্ছে মূল বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে মূল বিন্দু। এই মূল বিন্দুকেই বলা হয় পুল বিন্দু, পুল বিন্দু। তা আপনাকে যদি আমি প্রশ্ন করি যে পুল বিন্দু কি, তাহলে সেটা হবে যে পোলার স্থানাঙ্কে মূল বিন্দুকেই পুল বিন্দু বলা হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি পোলার স্থানাঙ্কটা কিভাবে নির্ণয় করা হয়, দেখেন এখানে নির্দিষ্ট বিন্দু ও কে মূল বিন্দু বা পুল বিন্দু বলা হয়, এবং নির্দিষ্ট রেখা ও এক্স কে আদি রেখা বলা হয়। দেখেন এটা হচ্ছে আমাদের আদি রেখা, এটা নির্দিষ্ট এবং এটা আমাদের ইচ্ছা মতো আমি বর্ধিত করতে পারি। যেমন আমি আমার চাহিদা অনুযায়ী এটাকে আমরা এইদিকে বর্ধিত করতে পারি, তখন কোণ এতটুকু হবে, এতটুকু বর্ধিত করতে পারি তাহলে কোণ এতটুকু হবে, মানে এটা হচ্ছে নির্দিষ্ট না। তাহলে নির্দিষ্ট হচ্ছে আমাদের এই যে ও এক্স রেখাটা, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট। এখন আমরা ধরে নিলাম ওপি সমান আর, ওপি সমান আর মানে ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্স সেটা হচ্ছে আর, এবং এক্স ও পি, এক্স ও পি, এই যে দেখেন এক্স ও পি সমান হচ্ছে থিটা, তাহলে পি বিন্দুর পোলার স্থানাঙ্ককে পি আর থিটা দ্বারা প্রকাশ করা হবে। এতটুকু পর্যন্ত যদি আপনি ক্লিয়ার না হন তাহলে এটাকে আমরা আরো সহজভাবে আপনাদের বোঝার জন্য আমরা এই দুইটার মধ্যে রিলেশনটা একটু দেখে নেব যে পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে রিলেশনটা কি। আচ্ছা, আমরা একটু রিলেশনে আগে যাই, তারপর হচ্ছে দেখেন, আচ্ছা আমরা এগুলো একটু দেখে নেই। মূল বিন্দু ও অক্ষের অবস্থানের পরিবর্তনের শর্ত কি, মানে মূল বিন্দু কখন পরিবর্তন হয় এবং অক্ষের কখন পরিবর্তন হয়। মূল বিন্দু একটা বিষয়, অক্ষ কিন্তু আরেকটা বিষয়। যদি আমরা এটাকে এভাবে চিন্তা করি, দেখেন একটু বোঝার চেষ্টা করি আমরা, সরি দেখেন এটাকে আমি একটু ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের। সো এটা হচ্ছে একটা অক্ষ, তারপর এখান থেকে আমরা একটা টান দিলাম। ওকে, তো এখান থেকে আমরা এই পয়েন্টটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো এই পয়েন্টটাকে ফাইন্ড আউট করার অনেকগুলো ওয়ে আছে, যেমন আমরা এখান থেকে এটাকে যোগ করলাম, এবং এখান থেকে এটাকে আমরা যোগ করলাম, এবং এখান থেকে এটাকে আমরা এভাবে যোগ করলাম। ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে ও এক্স রেখা, এটা হচ্ছে আমাদের ও ওয়াই রেখা, আপনি চাইলে এটাকে বর্ধিত করতে পারেন, এবং এটা হচ্ছে আমাদের বিন্দু পি এক্স ওয়াই। এখন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মনে করেন এটার নাম দিলাম ও, তাহলে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, মানে আমরা এগুলার মান দিলাম আর কি, যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এক্স, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে ওয়াই। তাহলে এই যে আমি টান দিলাম, এই যে ও এক্স এবং ওয়াই ওয়াই, এই দুইটার নাম হচ্ছে অক্ষরেখা, এই দুইটার নাম হচ্ছে অক্ষরেখা বা এগুলোকে অক্ষ বলা হয়। আর এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টের নাম হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু মানে যে বিন্দুতে এই দুইটা রেখা মিলিত হয়েছে সেটা হচ্ছে মানে এটা হচ্ছে মূল বিন্দু আর এটা হচ্ছে ছেদ বিন্দু। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা দূরত্ব নির্ণয় করব, দূরত্ব নির্ণয় করব। তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। এই আরটা হচ্ছে মডুলাস, এই আরটা হচ্ছে মডুলাস, এবং এটা দ্বারা দূরত্ব প্রকাশ করা হয়।
আরটা হচ্ছে মডুলাস এবং এটা দ্বারা দূরত্ব প্রকাশ করা হয়। এখন দেখেন আমরা যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, যদি এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি তাহলে এটা কি হবে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ও পি স্কয়ার সমান হচ্ছে ও এ স্কয়ার প্লাস এ পি স্কয়ার। তাহলে ও পি সমান কি আর, তাহলে আর স্কয়ার সমান ও এ সমান হচ্ছে এক্স, তাহলে স্কয়ার আছে তাই এক্স স্কয়ার। আর এ পি সমান হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কয়ার। আর আর সমান তখন হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবং এই যে আর, এটা হচ্ছে মডুলাস বা এটা দ্বারা দূরত্ব বোঝানো হয়। এটা হচ্ছে মডুলাস বাট এটা দ্বারা দূরত্ব বোঝানো হয়, সরাসরি দূরত্ব বোঝানো হয়। তো আমরা যখন কোনো কোয়েকশনকে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে বা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করব, যখন আমরা অ্যাকচুয়ালি পোলার স্থানাঙ্কে কনভার্ট করব তখন আর সমান হচ্ছে স্কয়ার রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবং এখানে এক্স এবং ওয়াইটা হচ্ছে ওই বিন্দু যে বিন্দুতে আমরা এটার পোলার স্থানাঙ্ক নির্ণয় করব। যদি এখানে বিন্দুটা, এখানে তো আমি এক্স ওয়াই লিখলাম, মনে করেন বিন্দুটা হচ্ছে আমাদের 2 3, তাহলে এটা কি হবে, তখন আর সমান হবে স্কয়ার রুট 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান হচ্ছে 4 প্লাস 9 ইকুয়াল হচ্ছে স্কয়ার রুট 13। আবার এটা অন্য যে কোনো মানও হতে পারে, এনি মান হতে পারে, বাট মডুলাস আমরা এভাবেই নির্ণয় করব। আর আর্গুমেন্ট মানে হচ্ছে মধ্যবর্তী কোণ। দেখেন এই যে কোণটা, এই কোণটার নির্ণয়ের অনেকগুলো ফরম্যাট আছে, চলুন এই জিনিসটার জন্য আমরা এখানে আর একটা বিষয় আমরা এখানে দেখব। ওকে, সো এখানে একটু লক্ষ্য করি আমরা ভালো করে, এখানে 4টা অংশ আছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম ভাগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভাগ, এটা হচ্ছে তৃতীয় ভাগ এবং এটা হচ্ছে আমাদের চতুর্থ ভাগ। আমরা জানি যে প্রথম চতুর্ভাগে দুইটাই হচ্ছে প্লাস, দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগ হচ্ছে মাইনাস মাইনাস, আর চতুর্থটা হচ্ছে প্লাস মাইনাস। এই জিনিসটা মনে রাখবেন। আর্গুমেন্ট বা থিটা, আচ্ছা থিটাটা কি, দেখেন থিটাটা কি, আমরা জানি পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করা হয় এবং কার্তেশিয়ান স্থানাঙ্ককে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসটা বুঝতে হবে যে কার্তেশীয় স্থানাঙ্ককে হচ্ছে আমরা ধরে নিলাম যে এভাবে এটাকে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হবে, এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হবে। আর পোলার স্থানাঙ্ককে হচ্ছে আর থিটা দ্বারা প্রকাশ করা হবে। এখানে আরটা হচ্ছে ডাইরেক্ট ডিস্টেন্স বা মডুলাস এবং থিটা হচ্ছে আর্গুমেন্ট, অর্থাৎ এই যে আমরা দূরত্বটা নির্ণয় করেছি এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা হচ্ছে থিটা বা আর্গুমেন্ট। এখন আর্গুমেন্টটা নির্ণয় করার জন্য এই 4টা ফরম্যাটের কনসেপ্টগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। যদি প্রথম ফরম্যাট হয় তাহলে থিটা সমান হচ্ছে tan ইনভার্স y বাই এক্স। এখানে মনে রাখতে হবে এখানে যে মান থাকবে প্রথম মানটা হচ্ছে এক্স এর, পরেরটা হচ্ছে ওয়াই এর, সবগুলোর ক্ষেত্রেই প্রথমটা এক্স পরেরটা ওয়াই, প্রথমটা এক্স পরেরটা ওয়াই। এখন দেখেন যদি সেটা প্রথম চতুর্ভাগে হয় মানে এই ঘরের ভেতরে যে কোনো জায়গাতে হলে হচ্ছে এইটা। এখন দেখেন যদি এটা এই চতুর্ভাগে হয়, মনে করেন এই জায়গাতে আছে এবং এটা স্থানাঙ্ক আমরা ধরে নিলাম -3 -7, তো আপনি বুঝবেন কিভাবে এটা তৃতীয় চতুর্ভাগে আছে, কারণ এখানে দুইটার সামনে মাইনাস আছে, দ্যাটস ওয়াই এটা থার্ড মানে তৃতীয় চতুর্ভাগে আছে। তাহলে এই চতুর্ভাগে আসতে হলে এই অংশ সমান হচ্ছে 90 ডিগ্রি, এই অংশ সমান হচ্ছে 90 ডিগ্রি, তার মানে থিটা সমান এটা হয়ে যাবে এরকম tan ইনভার্স 10, মানে বোঝার সুবিধার্থে আর কি, মানে এটা আমরা লিখলাম না। তো এখানে তো মনে করেন শুধু y বাই এক্স এখানে মান বসালে হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে আপনাকে 180 ডিগ্রির সাথে এখানে যে কোণটা আছে সেটা যোগ করতে হবে। এটা যদি হয় তাহলে 90 ডিগ্রির সাথে যোগ করতে হবে, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, এটা হয়ে যাবে 180 ডিগ্রি প্লাস থিটা। আর এটা কি হবে বলেন তো, দেখেন এই হচ্ছে 180 ডিগ্রি, এই হচ্ছে 180 ডিগ্রি, মানে 360 ডিগ্রি। কিন্তু আমরা তো এই চতুর্ভাগে থাকবো মানে 360 ডিগ্রি থেকে কম, তাই এটা হচ্ছে থিটা। এই 4টা জিনিস জাস্ট আপনারা মনে রাখবেন, তাহলে যে কোনো কোয়েকশনে আমরা সলভ করতে পারবো। এগুলো প্র্যাকটিক্যাল বিষয় আমরা একটু পরেই দেখব। ওকে, তো এখানে আমরা দেখি, সো এটাকে আমরা ফরম্যাটে নিয়ে নিলাম। তো এখানে কি বলা হয়েছে দেখেন, মূলবিন্দু এবং অক্ষের অবস্থানের পরিবর্তন 3টা কারণে হয়ে থাকে। তো প্রথম কারণটা কি, অক্ষের দিক অপরিবর্তন থাকবে কিন্তু মূলবিন্দুর পরিবর্তন হবে, মানে অক্ষের অপরিবর্তন বাট মূলবিন্দুর পরিবর্তন, একটা পরিবর্তন হয় এখানে। অথবা হতে পারে মূলবিন্দুর
অপরিবর্তন কিন্তু অক্ষের পরিবর্তন। একটা হচ্ছে যে মূলবিন্দু পরিবর্তন করব বাট অক্ষকে আমরা পরিবর্তন করব না। আবার আপনি মনে করতে পারেন যে মূলবিন্দুকে পরিবর্তন করব না বাট অক্ষকে পরিবর্তন করব। আরেকটা হতে পারে যে মূলবিন্দুর অবস্থানের পরিবর্তন এবং অক্ষের পরিবর্তন, হয়তোবা মূলবিন্দু পরিবর্তন, নয়তোবা অক্ষের পরিবর্তন, অথবা দুইটাকেই পরিবর্তন। এই তিনটা প্রক্রিয়া আমরা এগুলাকে রূপান্তর করতে পারি। ওকে, এখন স্থানাঙ্ক জ্যামিতি বলতে আসলে আমরা কি বুঝি? স্থানাঙ্ক, স্থানাঙ্ক মানে একটা জায়গা যার লোকেশন আমরা ফাইন্ড আউট করব। যেমন আমরা যখন গুগল ম্যাপের মধ্যে কোনো কিছু দেখি, এই জিনিসটাও কিন্তু আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমেই দেখি। আচ্ছা, আরেকটা জিনিস যে পোলার স্থানাঙ্ক এবং কার্টেসিয়ান স্থানাঙ্কের আরেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। পোলার স্থানাঙ্ক কেন ব্যবহার করা হয়? এটা হচ্ছে সরল রেখা, বহুভুজ বা এই টাইপের যে বিষয়গুলো আছে ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবহার করা হয়। আর বৃত্তাকার কোনো কিছু যখন থাকবে তখন হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবহার করা হয়। যেমন একটু আগে আমরা হচ্ছে 3 ডাইমেনশনাল আমরা পৃথিবীর একটা চিত্র দেখেছিলাম, ওইটাও কিন্তু পোলার স্থানাঙ্ক। ওকে, তো স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে যে একেবারে সহজভাবে দেখেন এখানে কি বলেছি আমি, এখানে এক লাইন লিখে দিয়েছি যে এর মাধ্যমে আমরা জ্যামিতিক আকারকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি। স্থানাঙ্ক, স্থানাঙ্ক মানে হচ্ছে সংখ্যা, ডিজিট। জ্যামিতি মানে হচ্ছে জ্যামিতিক্যাল যে বিষয়গুলো আছে, তার মানে স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে জ্যামিতিক্যাল বিষয়গুলোকে যদি আমরা ডিজিটের মাধ্যমে প্রকাশ করতে পারি, সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি, দ্যাট ইজ কল্ড স্থানাঙ্ক জ্যামিতি। ওকে, তো আশা করি ক্লিয়ার। আচ্ছা, পোলার স্থানাঙ্কে মূলবিন্দুতে কি বলা হয়? আমরা একটু আগে বলেছিলাম যে পোলার স্থানাঙ্কে মূলবিন্দুকে পুল বিন্দু বলা হয় বা পুল বলা হয়, পুল বা মেরু বলা হয়, আপনি মেরু এটাকে বলতে পারেন। ওকে, তো পোলার স্থানাঙ্ক এবং কার্টেসিয়ান স্থানাঙ্কের মধ্যে একটা মজার সম্পর্ক আছে, এই সম্পর্কটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। চলুন আমরা সম্পর্কটা একটু দেখি। আচ্ছা, আমরা এই চিত্রটা একটু দেখি, চিত্রটা আমরা একটু আগে অঙ্কন করেছিলাম। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ডিস্টেন্সটাকে, আচ্ছা এটাকে আমরা একটা সুন্দর কালার নেই। ওকে, তো দেখেন এটা হচ্ছে আমাদের মূলবিন্দু, এটা হচ্ছে মূলবিন্দু। তো মূলবিন্দু থেকে আমরা এতটুকু পর্যন্ত দূরত্ব গেলাম, আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত গেলাম। ওকে, তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে এক্স, মানে আমরা এক্স পরিমাণ গিয়েছি। আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে ওয়াই, মানে ওয়াই পরিমাণ গিয়েছে। তাহলে আর সমান কি হবে? স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিভাবে হয়েছে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা বলার কোনো প্রয়োজন নাই এখানে। এটা সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অংশটা, এটাই হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক এবং কার্টেসিয়ান স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হচ্ছে পি, পি এক্স ওয়াই। তাহলে এক্স সমান হচ্ছে আর কোস থিটা, ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। এটাই হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক এবং কার্টেসিয়ান স্থানাঙ্কের মধ্যে রিলেশন। রিলেশন দেখেন, একটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক পি এক্স ওয়াই। ওকে, কারণ আমরা জানি কার্টেসিয়ান স্থানাঙ্ককে আমরা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি, আর পোলার স্থানাঙ্ককে আমরা আর থিটা দ্বারা প্রকাশ করি, এবং পোলার স্থানাঙ্ক হচ্ছে পি আর থিটা, যেটা আমরা একটু আগে বললাম। তাহলে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এক্স সমান হচ্ছে আর কোস থিটা এবং ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। এই যে আমরা বললাম এক্স সমান আর কোস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এবং এটাই হচ্ছে এদের মধ্যে রিলেশন। এবং আর সমান হচ্ছে স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা দ্বারা এই জায়গা থেকে সরাসরি এই জায়গার যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকে এখানে বোঝানো হয়ে থাকে। আর এদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে ওয়াই হচ্ছে পরের মানটা, যেমন আমি যদি বিন্দু বলি আপনাকে এরকম যে P57, তাহলে এটা হবে এরকম tan ইনভার্স 7/5। ওকে, এবং এগুলোর ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা একটু পরে আলোচনা করব, তখন হচ্ছে আপনি বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই অংশটা আমরা একটু দেখি। -1 বিন্দুতে আমরা এটার পোলার স্থানাঙ্ক ফাইন্ড আউট করব। কোনো সমস্যা নেই, আগে এটা আমরা একটু গ্রাফটা বোঝার চেষ্টা করি। বলেন তো এটা কোন চতুর্ভাগে আছে? দুইটাই মাইনাস, দেখেন দুইটাই মাইনাস, তার মানে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আছে। আর তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি জানি যে আগে আপনাকে এতটুকু আসতে হবে, তারপর হচ্ছে বাকি অংশটা আপনাকে আসতে হবে। ওকে, তাহলে আমরা জানি কি যে এটাকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করব। তো পোলার স্থানাঙ্কে আমরা জানি আর সমান হচ্ছে স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে -1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, তার মানে স্কোয়ার রুট 2। এখন আসি থিটা। থিটার সমান হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে ওয়াইও -1,
একশো মাইনাস ওয়ান, তাহলে এটা হবে টেন ইনভার্স ওয়ান। তাহলে এটাকে আমরা লিখতে পারি টেন ইনভার্স। এখন বলেন টেন কত ডিগ্রির মান ওয়ান? আমরা কি জানি? আমরা জানি যে টেন 45 ডিগ্রির মান ওয়ান। কত ডিগ্রির মান ওয়ান? 45 ডিগ্রির মান ওয়ান। তাহলে এটাকে আমরা লিখতে পারি টেন পাই বাই ফোর। তাহলে টেন ইনভার্স টেন কাটা থাকবে পাই বাই ফোর। দেখেন এখন আমরা এটা একটু দেখে নেই। এখন এটা আমরা একটু ভালো করে ফোকাস করি, কিন্তু এটার আনসার কত? 5 পাই বাই 4। প্রশ্ন হচ্ছে কেন? আমরা তো একটু ক্যালকুলেশন করে দেখলাম যে আমরা সরাসরি এটাকে ক্যালকুলেশন করলে পাই বাই 4 হয়ে যায়। এটাই হচ্ছে এখানে মূল বিষয়, এই কনসেপ্টটা। প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে এই যে এখানে যে মাইনাস ওয়ানটা ছিল সেটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে ছিল। কোন চতুর্ভাগে ছিল? তৃতীয় চতুর্ভাগে ছিল। ভালো করে বুঝতে হবে। তাহলে এই অংশের পরের অংশটা কি হবে দেখেন, এই অংশের পরের অংশটা হবে এরকম টেন ইনভার্স টেন পাই প্লাস পাই বাই ফোর। এখন প্রশ্ন হচ্ছে কেন? এইটা তো তৃতীয় চতুর্ভাগে আছে, এই অংশ সমান হচ্ছে 90 ডিগ্রি, এই অংশ সমান 90 ডিগ্রি, তাহলে এই জায়গাটা হয়ে গেল আমাদের 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই। এখন পাইয়ের সাথে এই পয়েন্টও আমরা আসব। তাহলে দেখেন এই পাই থেকে এই পয়েন্টে যখন আপনি আসবেন তখন আরও কিছু পরিমাণ কোণ কিন্তু এখানে এসেছে, আরও কিছু পরিমাণ জায়গা কিন্তু এখানে আছে। দ্যাটস ওয়াই এই অংশটা ধরে নিলাম আমরা থিটা। আর এখানে এই যে -1/1 এটা কত? -1/1টা হচ্ছে আপনার -1/-1 সমান হচ্ছে 1, আর 10 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাই এখানে হচ্ছে 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি অলওয়েজই থাকবে, মানে এটার উপর ডিপেন্ড করে, এই অংশের উপর ডিপেন্ড করে। এখানে পাই হবে নাকি হবে না, এখানে পাই হবে, 2 পাই হবে নাকি আদার্স কিছু হবে, সেটা ডিপেন্ড করবে যে আপনার যে ভ্যালুটা আছে সেটা কোন চতুর্ভাগে আছে। দুইটাই যেহেতু তৃতীয় চতুর্ভাগে আছে, মানে এটা তৃতীয় চতুর্ভাগে আছে, তার মানে তৃতীয় চতুর্ভাগে হলে অবশ্যই আপনার 180 ডিগ্রি প্লাস থিটা। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, পাই প্লাস পাই বাই 4, ক্যালকুলেশন করলে 5 পাই বাই 4। সো এটার পোলার স্থানাঙ্ক হচ্ছে √2 এবং 5 পাই বাই 4। ওকে, আরও দেখি। আচ্ছা, তো এটা দেখেন আমরা আগের কোয়েকশনটা একটু ভালো করে ফোকাস করে আমরা আবার একটু আমাদের আগের কোয়েকশনে যাই। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের, এটা কিসে আছে? এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে আছে। এটা কিন্তু আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে ছিল, এটাকে আমরা পোলার স্থানাঙ্কে কনভার্ট করেছি। অর্থাৎ এখানে আমরা কাজ করেছি এক্স ওয়াই কে আমরা আর থিটাতে নিয়েছি। এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, মানে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক। আর এখন আমরা কি করব? এখন হচ্ছে এই যে দেখেন এখানে এক্স ওয়াই আছে, কি আছে? এখানে এক্স ওয়াই আছে। দেখেন এক্স ওয়াই মানে কি? কার্তেশীয় স্থানাঙ্ক, কারণ কার্তেশীয় স্থানাঙ্কে আমরা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি। তাহলে এই এক্স ওয়াইকে আমরা এখন আর থিটাতে কনভার্ট করব। তাহলে এখানে ইকুয়েশনটা কি? এক্স স্কোয়ার মাইনাস 3y² ইকুয়াল টু হচ্ছে 1। আমরা কি জানি? পোলার স্থানাঙ্ক এবং কার্তেশিয়ান স্থানাঙ্কের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কি? এক্স সমান আর কস থিটা এবং ওয়াই সমান আর সাইন থিটা। এটা কিন্তু আমরা একটু আগেই শিখেছি। জাস্ট এখানে ভ্যালুগুলো বসিয়ে দেন। তাহলে এক্স এর জায়গায় যদি বসাই তাহলে হবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 3 আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান 1। এখন এখানে কস এবং সাইন দুইটাই আছে, আপনি যে কোনো একটা ফরম্যাটে নেবেন, অর্থাৎ সাইনকে কসে নেবেন অথবা কসকে সাইনে আনবেন। সো আমরা কসকে নেই, আই রিপিট, যে কোনো একটা করলেই হবে। আপনি এখানে কস স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারেন, আবার সাইন স্কোয়ারকে 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন আমরা কস স্কোয়ারকে যদি লিখি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মাইনাস 3 আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আবার দুইটাকে চেঞ্জ করতে যাবেন না, যে কোনো একটাকে চেঞ্জ করবেন। তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে হবে আর স্কোয়ার মাইনাস এই দুটাকে যোগ করলে হবে 4 আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান 1। লক্ষ্য করি আমরা বিষয়টাকে একটু ভালো করে। আমাদের বলা হয়েছিল যে পোলার স্থানাঙ্কে নিতে হবে। পোলার স্থানাঙ্ককে আমরা যদি পি দ্বারা প্রকাশ করি তাহলে পোলার স্থানাঙ্ককে আমরা আর থিটা দ্বারা প্রকাশ করি। আর থিটা, তার মানে আপনার যে আনসার আসবে সেখানে শুধু আর থাকবে এবং থিটা থাকবে, কোনো এক্স ওয়াই থাকবে না। আই রিপিট, কোনো এক্স ওয়াই থাকবে না। দেখেন এখানে কোনো এক্স ওয়াই কিন্তু নাই। তো এটাকে যদি আমরা একটু এখানে সুন্দর করে দেখে নেই, দেখেন জাস্ট মান বসিয়ে দেওয়া হয়েছে, ক্যালকুলেশন করা হয়েছে, এটাই হচ্ছে আমাদের
আনসার। ওকে, তো পরের কোয়েকশনটা আমরা একটু দেখি। x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার সমান 1, আশা করি পারবেন। x এর জায়গায় আর cos থিটা, y এর জায়গায় আর sin থিটা ক্যালকুলেশন করলেই কাহিনী শেষ। দেখেন এটা আপনারা নিজে নিজে করবেন, একেবারে সিম্পল বিষয়, তাও এখানে আমি এটাকে করে দিয়েছি। এই যে লাইনটা এসেছে এটাই হচ্ছে এটার আনসার, খুবই সিম্পল বিষয়। আচ্ছা, আরেকটা কোয়েকশন আছে, দেখে নিই আমরা। আচ্ছা, এটা একটু দেখি আমরা। দেখেন, আচ্ছা, তো এখানে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে 4। সো x সমান আমরা কি জানি, পোলার স্থানাঙ্ক কার্টেসিয়ান স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে আমরা জানি যে x সমান r cos থিটা এবং y সমান হচ্ছে r sin থিটা। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে দেখেন r cos থিটা হোল স্কয়ার r sin থিটা হোল স্কয়ার, তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা r স্কয়ার sin স্কয়ার থিটা সমান হচ্ছে 4। তাহলে এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, r স্কয়ার কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে আমাদের, যদি r স্কয়ার কমন নেই তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 4। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে r স্কয়ার সমান হচ্ছে 4, r স্কয়ার সমান হচ্ছে 4। দেখেন r স্কয়ার সমান যদি 4 হয় তাহলে r সমান হবে 2। এখানে মাইনাসের মান আসবে না, কারণ এখানে এটা দূরত্ব বোঝানো হয়, আর দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। দেখেন আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন r সমান প্লাস মাইনাস 2। কিন্তু আপনি বলেন তো কখনো দূরত্ব কি নেগেটিভ হতে আপনি দেখেছেন? দূরত্ব কখনো নেগেটিভ হয় না, নেগেটিভ মানগুলোকে অগ্রাহ্য করা হয়, দ্যাটস ওয়াই এটার মান হচ্ছে 2। ওকে, চলুন আমরা পরে দেখি স্থানাঙ্ক রূপান্তরের পদ্ধতি সমূহ। এগুলো আমরা অলরেডি একটু আগে আলোচনা করে ফেলেছি যে 3টা পদ্ধতি ছিল। একটা হচ্ছে অক্ষের দিক অপরিবর্তন রাখিয়া মূলবিন্দুর পরিবর্তন, আর একটা হচ্ছে মূলবিন্দুর পরিবর্তন রাখিয়া মানে মূলবিন্দুকে পরিবর্তন করে অক্ষের অপরিবর্তন, এবং অথবা দুইটাকেই পরিবর্তন বা আবর্তন। আচ্ছা, অক্ষের স্থানান্তর, অক্ষের স্থানান্তর এক বিষয় আর অক্ষের আবর্তন আলাদা বিষয়, দুইটা কিন্তু আলাদা কনসেপ্ট। তো বিষয়টাকে এখানে একটু আমরা এক্সপ্লেন করি। অক্ষের স্থানান্তর অক্ষের দিকের কোনো পরিবর্তন না করে কেবল মূলবিন্দুর অবস্থানের পরিবর্তন, মূলবিন্দুর অবস্থানের পরিবর্তন। লেট মি এক্সপ্লেন। সো এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ। সো এটা হচ্ছে 0, এটা ধরে নিলাম x, এটা হচ্ছে y। ওকে, তো অক্ষের দিকের কোনো পরিবর্তন করব না, তার মানে এখানে যে অক্ষটা আছে এই যে x অক্ষ, এটা x অক্ষই থাকবে, এই যে y অক্ষটা আছে এটা y অক্ষই থাকবে, কিন্তু আমরা পরিবর্তনটা করব হচ্ছে মূলবিন্দুর পরিবর্তন। মানে এখানে যে মূলবিন্দু বলতে এখানে 0 0 বিন্দুকে বোঝানো হয়েছে। এখন দেখেন আমরা ধরে নিলাম আমরা এই দিকে এতটুক জায়গা আসবো, এই দিকে এতটুক জায়গা আসবো। আচ্ছা, আবার এই দিকে আমরা এতটুক জায়গা আসবো। লক্ষ্য করি আমরা ভালো করে, আগে কিন্তু দুইটাই 0 0 ছিল। এখন ধরে নিলাম যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা 2 একক বৃদ্ধি করেছি, আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা 3 একক বৃদ্ধি করেছি। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? এটা হয়ে যাবে 2 3। তখন মূলবিন্দু কিন্তু চেঞ্জ হয়ে গেল, আর এটাকে এদিকে যোগ করে দেন। তো মনে রাখতে হবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই দুইটা অংশের মান সেম হবে, এই দুইটা অংশের দূরত্ব সেম হবে, এটা সেম না হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে আগে যে এক্সটা ছিল, দেখেন আগে যে এক্সটা ছিল, এখানে আমি আরেকটা চিত্র অঙ্কন করি, এখানে আমি আরেকটা চিত্র অঙ্কন করি। মনে করেন এটা হচ্ছে আমাদের মূলবিন্দু, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে xy। এখন লক্ষ্য করি আমরা এটার মূলবিন্দুর যে অবস্থান সেটা কিন্তু আমরা পরিবর্তন করেছি, অর্থাৎ বর্ধিত করেছি। পরিবর্তন করেছি মানে বর্ধিত করেছি। আগে ছিল এই x অক্ষের মান ছিল 0, মানে এখানে x বলতে 0 ছিল কারণ এটা মূলবিন্দু ছিল, মানে এই পয়েন্টের কথা বলতেছি যে x এর মানও 0, y এর মানও 0, কিন্তু এখানে x এর মান 2। তার মানে আগে যে মানটা ছিল এই যে মান, তার সাথে এই মানটা যোগ হয়েছে। এই দিকেও সেম, এখানে যে y এর যে স্থানাঙ্কটা ছিল 0, তার সাথে এই অংশটা যোগ হয়েছে, হয়ে গেল 3, এটাও হয়ে গেল 2। তার মানে এখন যখন আমরা মূলবিন্দুর পরিবর্তন করব, তখন যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে মূলবিন্দুর সাথে যোগ করতে হবে। যেমন একটা অক্ষ বা একটা সমীকরণ যদি 2 3 বিন্দুতে মানে 2 3 মূলবিন্দুতে যদি পরিবর্তন হয়, তাহলে x সমান আপনাকে লিখতে হবে x1 + 2,
আর ওয়াই সমান লিখতে হবে y1 প্লাস 3, কারণ আগে যেটা ছিল মূল বিন্দুতে মানে এক্স এর যে মানটা ছিল সেটা ছিল 0, এখন এই 0-এর সাথে 2 হবে। আর এখানে x1 বলতে আগের যে 0, মানে এটাকে এভাবে চিন্তা করতে পারেন যে এই যে বিন্দুটা এটাকে এভাবে চিন্তা করতে পারেন x1 y1, আর এটা হচ্ছে পি এক্স ওয়াই, এভাবেও আপনি এটাকে আরো সুন্দরভাবে চিন্তা করতে পারেন। তাহলে এই মানটা আমরা কিভাবে পেয়েছি দেখেন, এই যে x1 অর্থাৎ এই যে 0 এর সাথে আমরা এই x এর ভ্যালুটাকে যোগ করেছি, তাহলে এখানে এই অংশটার মান কত 2, তার মানে এই x1 এর সাথে আমরা 2কে যোগ করে আমরা এই ভ্যালুটা পেয়েছি। তাই x সমান হচ্ছে x1 প্লাস 2, ভালো করে বুঝতে হবে। আর y যখন সেটা মূল বিন্দুতে ছিল তখন y সমান কত ছিল 0, তাহলে এখন y সমান কি হবে 0, 0 তো আছে, আর তার সাথে আমরা বর্ধিত করেছি 3 একক, এই যে দেখেন 3 একক বর্ধিত করেছি, আগে তো এখানেই ছিল এখন 3 একক বর্ধিত করেছি, তাই এটা হয়ে গেল এরকম। তার মানে 0 প্লাস 3, আর 0 বলতে হচ্ছে y1, তাহলে y সমান হয়ে গেল y1 প্লাস 3। এই কনসেপ্টটা আপনাকে ক্লিয়ারলি মনে রাখতে হবে, তাহলে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। তার মানে এখানে অক্ষের কোনো পরিবর্তন হয় নাই, আগে যেটা x অক্ষ ছিল এখনো সেটা x অক্ষ, কোনো সমস্যা নাই, যেটা y অক্ষ ছিল সেটা y অক্ষ, কিন্তু বিন্দুটার পরিবর্তন করা হয়, যে পরিবর্তন মানে এটা বর্ধিত করা হবে। এখন দেখেন যদি সেটা নেগেটিভ দিকে হতো, যদি সেটা -2 3 হতো, সেম বিষয় যে x1 প্লাস -2 y1 প্লাস 3, আপনাকে বারবার যোগই করতে হবে, সেক্ষেত্রে যোগ করার পরে যদি বিয়োগ হয় সমস্যা নাই। আচ্ছা, অক্ষের স্থানান্তর, আর আরেকটা হচ্ছে অক্ষের আবর্তন। অক্ষের আবর্তন হচ্ছে এটার ঠিক উল্টা। আবর্তনে হচ্ছে যে অক্ষের দিকের পরিবর্তন হবে কিন্তু মূলবিন্দুর পরিবর্তন হবে না, মানে আপনি অক্ষকে চেঞ্জ করে দিতে পারবেন, এক্স অক্ষকে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষকে এক্স অক্ষ, বাট মূল বিন্দুকে চেঞ্জ করা যাবে না, সেটা হচ্ছে অক্ষের আবর্তন। দেখেন আমি একটু দেখে নিই, অক্ষের আবর্তনটা একটু দেখে নিই। আচ্ছা, আবর্তনটা পেছনে আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নাই। এখন দেখেন আলফা বিটা বিন্দুতে অক্ষের স্থানান্তর এবং থিটা কোণে অক্ষে আবর্তন করলে এক্স ওয়াই বিন্দুর যে পরিবর্তিত আকারটা হয় সেটা হচ্ছে এইটা, একটু মনে রাখবেন এটা, তাহলে হবে। আচ্ছা, এখানে দেখেন কি প্রক্রিয়ায়, এটা হচ্ছে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ। এই যে একটা সমীকরণ এখানে লেখা হয়েছে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটা হচ্ছে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ। এখন এই সাধারণ দ্বিঘাত সমীকরণের একঘাত বিশিষ্ট পদ কি প্রক্রিয়ায় অপসারণ হবে, তো প্রক্রিয়াটা জাস্ট আমরা এখানে একটু দেখে নিব। দেখেন এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, এটা হচ্ছে বিন্দুতে অক্ষের স্থানান্তর করিলে এই যে আপনার একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটির পরিবর্তিত সমীকরণে একঘাত বিশিষ্ট পদ অপসারণ হইবে। মানে যদি আমরা অক্ষের স্থানাঙ্কটা এই বিন্দুতে করি, এটা হচ্ছে আমাদের আলফা বিটা বিন্দু, আলফা বিটা বিন্দু মানে হচ্ছে রূপান্তরিত একটা বিন্দু, যদি আমরা ওই বিন্দুতে নেই তাহলে এক্স ওয়াই পদ থাকবে না। এগুলো আমরা ম্যাথমেটিক্যাল ফরম্যাটে গিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। দেখেন অক্ষকে কত কোণে আবর্তন করতে হবে যাতে এই অক্ষের সমীকরণে এক্স ওয়াই পদ থাকবে না, এটা একটু আমরা একটু দেখি, এটা একটু ভালো করে দেখি। একটা অক্ষকে কত কোণে আবর্তন করলে এই সমীকরণের পরিবর্তিত সমীকরণে এক্স ওয়াই পদ থাকবে না। সমীকরণটা কি দেখেন, ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে দেখেন এখানে একটা পদ আছে ax² প্লাস 2hxy। আচ্ছা দেখেন এখানে যে এই যে 2hxy এটা হচ্ছে আমাদের xy পদ। যদি আমরা থিটা সমান হাফ tan ইনভার্স 2h ডিভাইডেড বাই a মাইনাস b কোণে আবর্তন করি, তাহলে এই সমীকরণের মধ্যে, বা এটা হচ্ছে মূলবিন্দুগামী একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে দেখেন এই দুইটা পদ কিন্তু নাই, এই দুইটা পদ কিন্তু নাই। মূলবিন্দুগামী যে সমীকরণগুলো হবে, মানে মূলবিন্দুগামী যে দ্বিঘাত সমীকরণ হবে সেগুলোর মধ্যে এই এক্স এবং ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, তাহলে এই সমীকরণে এক্স ওয়াই পদ থাকবে না। তো এটা হচ্ছে আপনার যে সমীকরণটা দেয়া থাকবে, মানে এই আকৃতির যে সমীকরণটা দেয়া থাকবে, সেই সমীকরণের যদি আমরা থিটা সমান এই একটা ফরম্যাট নেই,
তাহলে সেখানে xy পদ থাকবে না। আপনারা যখন কনিকের অঙ্কগুলো করবেন, কনিক্স প্রত্যেকটা চ্যাপ্টার পাবেন, কনিক্স বা এই টাইপের যে অঙ্কগুলো আপনারা পাবেন ওই অঙ্কগুলোতে গিয়ে এই রুলসগুলো প্রচুর পরিমাণে আপনি সেখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার সময় আমরা ডিটেলস বুঝে নেব। ওকে, তাহলে দেখেন আমরা একটু আগে যে কোয়েকশনটা সলভ করেছি এটা একটু আমরা দেখে নেই। যে এখানে একটা সমীকরণ দেয়া আছে, বলা হয়েছে এটা কিন্তু একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। দেখেন এখানে মাত্রা 2, এখানেও 2, এখানেও 2, এখানে 2 কিভাবে 1 + 1 = 2। তো এই সমীকরণ হতে xy পদ অপসারণের জন্য x অক্ষকে কত কোণে আবর্তন করতে হবে? তাহলে আমাদের সূত্রটা কি ছিল? হাফ tan ইনভার্স 2h/a - b। এখন এই সমীকরণটাতে আমরা একটু আসি। সমীকরণটা হচ্ছে 3x² + 4xy - 3y² = 0। তাহলে এখানে a বলতে হচ্ছে 3, b বলতে হচ্ছে -3 আর h বলতে হচ্ছে 2। আচ্ছা, h বলতে 2 কেন? কারণ এই পদটা হচ্ছে 2hxy, এটা হচ্ছে ax², এটা হচ্ছে by²। তাহলে দেখেন এখানে a সমান 3, 2hxy আর by², তাহলে এখানে -3। তো এখানে যদি আপনি জাস্ট সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দেন h সমান 2 a - b, তাহলে এটা হয়ে যাবে এরকম হাফ tan ইনভার্স 2h, তাহলে 2 × 2 a - b। তাহলে এখানে a হচ্ছে 3 মাইনাস b হচ্ছে -3, তো মাইনাস মাইনাস হচ্ছে প্লাস। তাহলে এখানে থিটাটা হয়ে যাবে হাফ tan ইনভার্স 4/6। ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে এটার আনসার। তো আমরা এটা একটু দেখে নেই। এই যে দেখেন এটাই হচ্ছে আমাদের সূত্র, তার মানে এই কোণে আপনাকে আবর্তন করতে হবে। আচ্ছা, এখানে আমরা প্রয়োজনীয় দুইটা সূত্র দেখে নেব। এই দুইটা সূত্র আপনার অঙ্কগুলোতে প্রচুর পরিমাণে কাজে লাগবে। তো প্রথম সূত্রটা কি দেখেন? প্রথম সূত্রতে বলা হয়েছে যে অক্ষের দিক অপরিবর্তিত রাখিয়া মূলবিন্দুকে যদি স্থানান্তর করে, মনে রাখবেন আমরা কি বলেছিলাম যে স্থানান্তরের 3টা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে যে আমরা অক্ষের দিক পরিবর্তন করব না কিন্তু মূলবিন্দুকে পরিবর্তন করব। আরেকটা হচ্ছে যে অক্ষকে পরিবর্তন করব না বা অক্ষকে পরিবর্তন করব কিন্তু মূলবিন্দুকে পরিবর্তন করব না, দুইটা কিন্তু আলাদা আলাদা বিষয়। এখন দেখেন এই সূত্রটা আমরা একটু দেখি। অক্ষকে আমরা অপরিবর্তিত রেখেছি, তার মানে অক্ষ মানে এক্স ওয়াই এর কোনো মানের পরিবর্তন হবে না, কিন্তু মূলবিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করা হয়েছে। আমরা একটু আগে যেটা বলেছিলাম, সো এটা ধরে নেন বিন্দু। এখন এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তো মূল বিন্দুকে দেখেন আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করা হয়েছে। তো এটা ধরে নিলাম আমরা x1 আর এটা হচ্ছে y1। ওকে, আর এটা হচ্ছে pxy আর এটার নাম দিয়ে দিলাম মনে করেন a, এটা হচ্ছে b। এখন এটাকে আমরা কি করেছি? আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করেছি। তার মানে এই জায়গা বরাবর আরো আলফা পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আবার এই জায়গা পরিমাণ বিটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে অক্ষটা, এই অক্ষের স্থানান্তর তখন চেঞ্জ হয়ে যাবে। তখন এই অক্ষের স্থানান্তর কি হবে? তখন এই অক্ষের স্থানান্তর হয়ে যাবে x প্লাস, মানে এই যে x এর সাথে আপনার আলফা আসবে, তার মানে x1 প্লাস আলফা। এই অংশ বরাবর মান চেঞ্জ হবে, অর্থাৎ y1 প্লাস বিটা। এই জিনিসটাই জাস্ট এখানে বলা হয়েছে, এখানে x আর y দিয়েই বোঝানো হয়েছে। এটা হচ্ছে মূলবিন্দুগামী সমীকরণ। তাহলে এটা রূপান্তরিত সমীকরণ হয়ে যাবে x প্লাস আলফা y প্লাস বিটা, মানে এই অংশটা বর্ধিত হয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাই এটা এরকমই হবে। আরেকটা আছে সূত্র, আমরা একটু দেখে নেই। মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া, দেখেন এখানে কি বলা হয়েছিল? মূলবিন্দুকে আমরা এখানে পরিবর্তন করেছি। এখন আমরা মূলবিন্দুকে পরিবর্তন করব না, অক্ষকে পরিবর্তন করব। যদি আমরা অক্ষকে পরিবর্তন করি, এখানে দুইটা বিষয় একেবারে নিট এন্ড ক্লিয়ার থাকতে হবে, টোটালি ক্লিয়ার থাকতে হবে। একটা হচ্ছে যদি আমরা মূলবিন্দুকে পরিবর্তন করি তাহলে এক্স এর জায়গায়, যদি সহজভাবে আমি বলি, মূলবিন্দুকে যদি পরিবর্তন করি তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস যে বিন্দুতে পরিবর্তন করবেন, যদি আলফা হয় তাহলে আলফা, ওয়াই সমান হচ্ছে ওয়াই প্লাস বিটা। মানে আমরা যে বিন্দুটা এখানে চেঞ্জ করেছি ওই বিন্দুর স্থানাঙ্ক যদি আলফা বিটা হয় তাহলে এক্স সমান এক্স প্লাস আলফা, ওয়াই সমান ওয়াই প্লাস আলফা। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এরকম x1 প্লাস আলফা y1 প্লাস বিটা। যদি আমরা মূল বিন্দুকে পরিবর্তন করি তাহলে এভাবে পরিবর্তন হবে। আর যদি আমরা অক্ষকে পরিবর্তন করে ফেলি, মানে এক্স কেই চেঞ্জ করে দিলাম, তখন
এটা হচ্ছে আমার মূলবিন্দুগামী সমীকরণ। তখন আপনাকে এক্স এর জায়গাতে বসাতে হবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই সমান বসাতে হবে, দেখেন এক্স সমান বসাতে হবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই সমান বসাতে হবে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। আর এখানে থিটা হচ্ছে যে কোণে আপনি পরিবর্তন করবেন, যে কোণে মানে হচ্ছে যে কোণে পরিবর্তন করবেন, যে কোণে পরিবর্তন করবেন। তার মানে যদি আমরা অক্ষকে পরিবর্তন করে ফেলি তাহলে এক্স এর মানটাই চেঞ্জ হয়ে যাবে। এক্স এর মান, অক্ষ মানে কি? এক্স এর মানে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ। তার মানে আপনি অক্ষকে পরিবর্তন করেছেন, এর মানে হচ্ছে এক্স অক্ষকে পরিবর্তন করেছেন, ওয়াই অক্ষকে পরিবর্তন করেছেন। তখন এক্স এবং ওয়াই এর মানটাই চেঞ্জ হয়ে যাবে। তখন এক্স এর জায়গাতে হবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এবং ওয়াই এর জায়গাতে হবে ওয়াই সাইন থিটা প্লাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। দেখেন এখানে আমি লিখে দিয়েছি, এই অংশটা হবে এক্স এর জায়গাতে আর এই অংশটা হবে আপনার ওয়াই এর জায়গাতে। তার মানে এখান থেকে আমরা একটা মোরাল বিষয় পেলাম, যদি আমরা মূলবিন্দুকে পরিবর্তন করি তাহলে এক্স এর জায়গাতে হবে x1 প্লাস আলফা। এখানে আলফা বলতে যে বিন্দুতে আপনি পরিবর্তন করবেন, এক্স এর যে বিন্দুতে পরিবর্তন করবেন সেই বিন্দু, আর ওয়াই সমান হয়ে যাবে y1 প্লাস বিটা। মানে আপনার বিন্দুটা যদি এরকম হয় আর কি, যে পি এক্স ওয়াই, তাহলে এটা আলফা, এটা হচ্ছে বিটা। আর যদি আপনি অক্ষকে পরিবর্তন করে দেন তাহলে এক্স এবং ওয়াই এর জায়গাতে এই দুইটা মান বসাতে হবে। আর এখানে যে কোণটা থাকবে সেই কোণটা হচ্ছে আপনার প্রশ্নে উল্লেখিত কোণ, প্রশ্নে উল্লেখিত কোণ। তো এই হচ্ছে আমাদের এই দুইটা সূত্রের একেবারে মরাল। এই দুইটা সূত্র আপনাকে লাইন টু লাইন বুঝতে হবে, না হলে এই চ্যাপ্টারের কোনো কোয়েকশনই আপনি এখান থেকে সলভ করতে পারবেন না। আচ্ছা, তো এই ছিল আমাদের একেবারে বেসিক আলোচনা বলতে পারেন। তো এতটুকু পর্যন্ত আমরা যা আলোচনা করেছি, যদি আপনি ডিটেইলস এই বিষয়গুলো বুঝে থাকেন তাহলে স্থানাঙ্ক রূপান্তর রিলেটেড যে কোয়েকশনগুলো আছে সেগুলো আশা করি আমরা প্রপারলি সলভ করতে পারবো এবং এই টাইপের সকল কোয়েকশন আমরা সলভ করতে পারবো। ধন্যবাদ।